Dear students, welcome to my channel All English Literature and Grammar. আজকে আমরা অ্যালফ্রেড লর্ড টেনিসনের একটি ফেমাস পোয়েম ব্রেক 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 নিয়ে ডিসকাস করব। তো এটি একটি এলিজি, অর্থাৎ বাংলাতে যেটাকে আমরা বলি শোককাব্য। যখন কোনো কবির, যে কেউ হতে পারে, শুধুমাত্র যে লর্ড টেনিসন তা না, এনি পোয়েট, তো সেই কবির যখন কেউ একেবারে আপনজন কারো মৃত্যুতে কবির হৃদয়ের যে বেদনা যন্ত্রণা সেটা যখন কবি তার কবিতায় ফুটিয়ে তোলে, তো সেই রকম কবিতাটাকে ইংরেজিতে বলা হয় এলিজি এবং বাংলায় বলা হয় শোককাব্য। তো এবারে এলিজির ইংলিশ ডেফিনেশনটা এইরকমই: অ্যান অ্যানসিয়েন্ট গ্রিক এনি পোয়েম written alternative dactylic hexameter and pentameter is called elegy, but nowadays it refers to a poem or song expressing sorrow or mournful theme about death, war, love, etc. The term elegy is also used for any poem reflective in character and of markedly melancholy strain. যেই ডেফিনেশনটা তোমরা যেটা শুনলে বা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ডেফিনেশনটা তোমরা নোট করে নাও। যখন তোমাদের এই ব্রেক ব্রেক রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, তো তখন তোমরা এই এলিজির ডেফিনেশনটা দিয়ে একটু আন্ডারলাইন করে দিলে দেখবে তোমার অ্যান্সারের মানটা অনেকটা এগিয়ে থাকবে। তো এই সমস্ত কবিতাতে তুমি একটা চাপা কষ্ট, লুকানো যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না। তো যেমন রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুতে ব্যথিত হয়ে স্মরণ কবিতাগুচ্ছ লিখেছিলেন, তো সেটা ছিল একটা এলিজি, শোককাব্য। তো সেই রকমই আমাদের এইখানে ইংরেজিতে অ্যালফ্রেড লর্ড টেনিসন তার ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হেলাম, তার সাডেন যে ডেথ হয়ে গিয়েছিল এই আর্থার হেনরি হেলামের 1833 সালে 15 সেপ্টেম্বরে, তো সেই বন্ধুর হঠাৎ মৃত্যুতে অ্যালফ্রেড লর্ড টেনিসন খুব ব্যথা পান এবং তার বন্ধুর উদ্দেশ্যে 1835 সালে এই ব্রেক 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 কবিতাটি লেখেন এবং এটি 1842 সালে পাবলিশড হয়। তো সেই সময় এই কবিতাটা এতটাই ফেমাস ছিল যে স্বয়ং কুইন ভিক্টোরিয়া এই পোয়েমের প্রশংসা করেছেন। তো এবার চলো আমরা লাইন বাই লাইন ডিসকাস করে নিই। ব্রেক ব্রেক ব্রেক। ব্রেক মানে ভাঙা, ভেঙে যাওয়া, কিন্তু এখানে আমরা আছড়ে পড়া করব, কারণ সমুদ্রের ঢেউ তো সমুদ্রের তীরে আছড়ে পড়ে। তো ব্রেক ব্রেক ব্রেক, আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি। এই যে দেখতে পাচ্ছ দাই, এটা কিন্তু দি, তো ওল্ড ইংলিশে দিকে এইভাবে দাই লেখা হতো। তো অন দা কোল্ড গ্রে স্টোনস ও সি, ও সমুদ্র, তোমার তীরে যে ধূসর পাথর নুড়িগুলো রয়েছে তুমি তার উপরে আছড়ে পড়ো। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ব্রেক শব্দটা, এটা কিন্তু কবি 3বার ব্যবহার করেছেন, কারণ এখানে কবি রিপিটেশন বোঝাচ্ছেন, ওয়ান আফটার অ্যানাদার। এই যে সমুদ্রের যে ঢেউ, এটা তো একটা আছড়ে পড়ে থেমে থাকে না, এটা একটার পর একটা আছড়ে পড়তে থাকে, এই যে বিরামহীনভাবে চলতে থাকা, তো সেটা বোঝানোর জন্য কবি এখানে 3বার বলেছেন ব্রেক ব্রেক ব্রেক। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি। অ্যান্ড আই উড দ্যাট, আমিও যদি ওইভাবে পারতাম, মাই টাং কুড আটার দ্য থটস, মাই টাং বলতে আমার জিহা, কিন্তু এখানে কবি নিজেই, আটার মানে তো উচ্চারণ করা, এখানে বলতে পারা, প্রকাশ করতে পারা। দ্যাট অ্যারাইজ ইন মি, মানে যে কবির মনের মধ্যে যে চিন্তা, যে বেদনা, যে যন্ত্রণাটা এখন জেগে উঠেছে, সেটা যদি কবি ওই সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক এইভাবে যদি সুন্দরভাবে প্রকাশ করতে পারত, সেটাই কবি এখানে দুঃখ করেছেন। I would that my tongue could utter the thoughts that arise in me. Oh, well, for the fisherman's boy, একটা জেলের ছেলের কাছে সমস্ত কিছুই ঠিক আছে, ওয়েল, গুড, দ্যাট হি সাউট উইথ হিজ সিস্টার অ্যাট প্লে,
সে যখন তার বোনের সাথে খেলা করছে তখন সে তার মনের ইচ্ছা অনুযায়ী চিৎকার করে বেড়াচ্ছে। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড, একটা নাবিকের ছেলে, দ্যাট সি সিংস ইন হিজ বোট অন দ্য বে, সে তার নৌকোর উপরে বসে মনের আনন্দে গান গাইছে। অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন, স্টেটলি মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, মানে একটা মর্যাদাপূর্ণ, একটা জাঁকজমকপূর্ণ জাহাজ বলতে একটা বড় ধরনের জাহাজ। গো অন চলে যাচ্ছে, টু দেয়ার হেভেন তাদের স্বর্গে, আন্ডার দ্য হিল পাহাড়ের প্রাদোদেশ দিয়ে। এই যে হেভেন মানে স্বর্গ, তো এখানে স্বর্গ বলতে ওদের গন্তব্যস্থান, একটা নিরাপদ জায়গাতে সে পৌঁছে যাচ্ছে। এখানে প্রথম 4 লাইনে কবি কিন্তু নিজের যে দুঃখ সেটা বর্ণনা করেছেন, এবং আর এই সমুদ্রের যে ঢেউ একের পর এক বিরামহীনভাবে আছড়ে পড়েছে নির্লজ্জের মতন, কবি সেখানে কিন্তু জেলাস ফিল করেছেন। আর তার পরের 6 লাইন, এই যে ফিশারম্যানস বয়, সেলার ল্যাড আর জাঁকজমকপূর্ণ জাহাজ, এগুলো যে যার তার নিজের কাজ নিয়ে সম্পূর্ণভাবে ব্যস্ত। কবির মনের মধ্যে যে কি চলছে, কবির যে যন্ত্রণা, সেটা কিন্তু এরা কেউই বুঝতে পারছে না, কারণ এদের কোনো কিছুই হারায়নি, এরা যে যার তার নিজের কাজ কন্টিনিউ করে যাচ্ছে। তো এখানে কবি এই 6 লাইন, এই যে সুখের যে এখানে জোয়ার যেন একটা মনে হচ্ছে, এটা শুধুমাত্র দিয়েছেন তার দুঃখটাকে হাইলাইট করার জন্য। নেক্সট লাইন চলো। বাট ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিশড হ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল, কবি এখানে একটা অদৃশ্য হাত এবং একটা স্থির শব্দ শুনতে পাচ্ছেন। অদৃশ্য হাত বলতে কবি তার যে সেই বন্ধু হেলাম তার সাথে কাটানো যে সেই সুমধুর যে মুহূর্তগুলো, সেগুলো কবির মনে পড়ছে। আর সেই সমস্ত সুমধুর মুহূর্তগুলো কবিকে যেন একটা অদৃশ্য হাত হয়ে ডাকছেন, সেই সমস্ত মুহূর্তে ফিরে যেতে বলছেন। তো সেই কারণে কবি একটা অদৃশ্য হাত এবং একটা স্টিল ভয়েস যেন শুনতে পাচ্ছেন। ব্রেক ব্রেক ব্রেক, আছড়ে পড়ো আছড়ে পড়ো আছড়ে পড়ো, অ্যাট দ্য ফুট অফ দ্য ক্র্যাগস ও সি, ও সমুদ্র তুমি এবড়ো খেবড়ো পাহাড়ের প্রাদদেশে আছড়ে পড়ো। বাট দ্য টেন্ডার গ্রেস অফ দ্য ডে দ্যাট ইজ ডেড, টেন্ডার গ্রেস বলতে অতীতের যে লাবণ্যময় যে মুহূর্তগুলো সেইগুলো। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড, অর্থাৎ অতীতের সেই লাবণ্যময় মুহূর্তগুলো সেগুলো আজ মৃত। সেগুলো মৃত কারণ সেই যার জন্য সেই অতীতের মুহূর্তগুলো লাবণ্যময় ছিল, সেই মনের মানুষ হেলামি আজ নেই, তাই কবির কাছে সেই সমস্ত দিনগুলোও মৃত। এবং শেষে তিনি বলেছেন উইল নেভার কাম ব্যাক টু মি, আর সেই সমস্ত দিনগুলো কবির কাছে কোনো দিনই ফিরে আসবেন না, কারণ সেই মানুষটাই তো আর নেই। তাই সেই মানুষটা যখন আর কোনো দিনই ফিরে আসবে না, তো সেই অতীতের লাবণ্যময় দিনগুলো ফিরে আসার কোনো প্রশ্নই নেই। তাই তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন উইল নেভার কাম ব্যাক টু মি, যেগুলো আমার জীবনে আর কোনো দিনই ফিরে আসবেন না। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের টপিক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, থ্যাংক ইউ।